আজকে আমরা বিটিএ টেস্ট পেপারে 264 পেজের ম্যাথের কোশ্চেনের সলিউশন শুরু করব। তো 264 পেজে এমসিকিউ দিয়ে শুরু করছি। দেখো, প্রথমটা বলে দিয়েছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়, একই সুদের হারে 3 গুণ হবে। আচ্ছা, সরল সুদের হারে বলেছে, তাই তো? তাহলে 20 বছরে, সময়টা 20 বছর, তাহলে এক্স টাকাটা 20 বছরের দ্বিগুণ হয়ে 2x টাকা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে একটা সুদ কত হচ্ছে? সুদ হয়ে যাচ্ছে 2x মাইনাস এক্স সমান x টাকা সুদ হয়ে যাচ্ছে। তাহলে এই যে x টাকা সুদ হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে x টাকার r% হারে মনে করছো সুদ, এটা 20 বছরের দ্বিগুণ হয়ে যাচ্ছে PRT/100। তাহলে এইটা কেটে গিয়ে 5 হয়ে যাচ্ছে, তাহলে সুদের হারটা কত হয়ে যাচ্ছে? এটা কেটে গিয়ে r=5% হয়ে যাচ্ছে। তাহলে 3 গুণ যখন হবে তখন সুদটা 2x হবে, 3 গুণ হয়ে যাচ্ছে 3x, তার মানে সুদ কত হচ্ছে? 3x মাইনাস এক্স 2x। এবার 2x টা কখন হবে? আমরা t বছরে ধরে নিচ্ছি। তাহলে তাহলে x হচ্ছে এইটা, t হচ্ছে 5, আর সুদের হার 5%, টা আগে রেখেছি, বাই 100 তখন সুদটা 2x হতে হবে। এইটা কেটে গিয়ে 20 হয়ে যাচ্ছে, এইটা কেটে গেল, তাহলে t 20 দুগুণে 40 হয়ে যাচ্ছে। 20 দুগুণে 40 বছরে, 40 বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে? 40 বছরের দ্বিগুণ নয়, 3 গুণ হবে 40 বছরে। ক্যালকুলেশনটা দেখলে তাহলে একের দাগের সি 40 বছরে, একের দাগের সি 40 বছরে। আমরা প্রসেসটা কি করেছি? প্রসেসটা করেছি যখন দ্বিগুণ ধরে নিয়ে 40 বছরে। দেখো, আমরা দ্বিগুণ ধরে নিয়েছি 2x, 2x হয়ে গেলে তখন সুদ কত হচ্ছে? 2x মানে আসলটা x ধরেছি, তাহলে 2x মাইনাস এক্স, x টাকা হচ্ছে সুদ, x টাকা সুদ, x টাকা আসল, তাহলে x প্লাস এক্স 2x দ্বিগুণ হলো। তখন সুদের হারটা বের করেছি 5% হয়েছে, আর ধরে নিয়েছি 20 বছরে বলা আছে, তাহলে কেটে গিয়ে 5 হয়েছে 5%। এবার আমরা ধরছি 3 গুণ কখন হবে? 3 গুণ তখন হবে যখন সুদটা 2x হয়ে যাবে, 2x প্লাস এক্স 3x হয়ে যাচ্ছে, মানে 3 গুণ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা টি বছরে ধরে নিয়েছি, টি বছরে এটা সুদটা 2x, তার মানে আবার সূত্রের সাহায্যে নির্ণয় করেছি, নির্ণয় করে এক্স এক্স কেটেছে, এটা 5 20 20, 20 দুগুণে গুণ হয় 40, তাহলে টি এর মান বেরিয়ে গেছে 40 বছরে। দুই একটা বলছে x² মাইনাস 3x প্লাস কে সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত? আচ্ছা, সমীকরণটা কত? x² মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 0। একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের এটা একটা সমীকরণ দেওয়া আছে, বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল কত? a এর মান এখানে 1, কে সি এর মান 1, তাহলে সি বাই এ মানে কে হচ্ছে, কে ইজ ইকুয়াল টু বীজদ্বয়ের গুণফল হয়ে যাচ্ছে, মানে সি বাই এ মানে কে বাই 1 হয়ে যাচ্ছে। এইটা ইজ ইকুয়াল টু -2 হলে, তাহলে এইটাই হচ্ছে, এইটা ইজ ইকুয়াল টু -2, তার মানে কে এর মান -2 হবে, ঠিক আছে? বীজদ্বয়ের গুণফলটা এখানে সূত্র অনুযায়ী কে হচ্ছে সেটাই -2 বলা আছে, ঠিক আছে? তাহলে এখানে অপশন এ -2 হবে, অপশন এ তে আছে -2, এটা -2ই অ্যান্সার হবে, ঠিক আছে? ও কেন্দ্রবৃত্তে এবি ও সিডি দুটি সমান যায়, ও বিন্দু থেকে এবি দূরত্ব 4 সেমি হলে সিডির দূরত্ব, মনে রাখবে দুটো সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, তাহলে এবি আর সিডি দুটি সমান যায়, এর দূরত্ব যদি কেন্দ্র থেকে 4 সেমি দূরে থাকে তাহলে সিও থাকবে 4 সেমি দূরে, সিডিও। এবি যদি 4 সেমি দূরত্ব থাকে তাহলে সিডিও 4 সেমি দূরে থাকবে, অপশন বি 4 সেমি, ঠিক আছে? নেক্সট দেখো, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, পার্শ্বতলের ক্ষেত্রফল, তার মানে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4² 4² ইজ ইকুয়াল টু 256, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু 256/4, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু 4 6 24, 1 4 4 16, তাহলে a ইজ ইকুয়াল টু 8 হচ্ছে। তাহলে এর আয়তন কত? 5 কিউব, মানে বাহু কিউব মানে 8 বেরিয়েছে, 8 কিউব, 8 কিউব 512 হয়, 512 সেমি থাকলে ঘন সেমি, মিটার থাকলে ঘন মিটার। আচ্ছা, মিটার এককে আছে, তাহলে ডি 512 ঘন মিটার, ডি তে আছে, ডি 512 ঘন মিটার, ঠিক আছে? এইটা আসছে। নেক্সট দেখো, tan আলফা প্লাস cot আলফা 2, এই অঙ্ক আমরা আগেও সলভ করেছি অনেকবার। tan আলফা প্লাস cot আলফা সমান 2, তাহলে tan আলফা প্লাস cot মানে 1/tan আলফা ইজ ইকুয়াল টু 2, tan আলফা লসাগু করে দাও,
এইটা হয়ে যাচ্ছে গুণ করলে tan স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে কোনাকুনি গুণ করলে tan স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 tan আলফা। তাহলে tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এইটা হয়ে যাচ্ছে tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে tan আলফা মাইনাস 1 সমান 0, তাহলে হয়ে যাচ্ছে tan আলফা সমান 1। ঠিক আছে, তাহলে cot আলফা সমান কত? cot আলফা মানে 1 বাই tan আলফা। তাহলে cot আলফা ইজ ইকুয়াল টু 1 বাই 1 মানে 1 হয়ে যাচ্ছে cot আলফা মান। হলো? তাহলে এখানে বলেছে tan টু দি পাওয়ার 25 আলফা প্লাস cot টু দি পাওয়ার 25 আলফা। তাহলে tan টু দি পাওয়ার 25 আলফা প্লাস cot টু দি পাওয়ার 25 আলফা। তার মানে এইটা মানে কি? এইটা মানে হচ্ছে tan আলফার পাওয়ারে 25, এইটা মানে cot আলফার পাওয়ারে 25। তাহলে 1 এর পাওয়ারে 25 প্লাস এইটা 1 এর পাওয়ারে 25, 1 এর পাওয়ারে 25 মানে 1ই হবে, 1 প্লাস 1 2 চলে আসছে দেখো। তাহলে এইটা মাঝেরটা অপশন সি তে আছে 2, অপশন সি 2। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 10। 6 7 x 8 y 14, 6 7 x 8 y 14 কটা সংখ্যা? 6টা সংখ্যা, এদের গড় 10, এইটা হবে। তাহলে কোন সম্পর্কটি সঠিক? এখানে বলেছে সংখ্যাগুলির গড় 10 হলে কোনটা হবে? 4টা অপশন দেওয়া আছে, তাহলে কোনাকুনি গুণ করে দেবো। আর এখানে হয়ে যাচ্ছে x প্লাস ওয়াই প্লাস 14 আর একটা 22, 22 আর 6 28, 28 এর সাথে 35 ইজ ইকুয়াল টু 60, বা x প্লাস ওয়াই সমান 60 মাইনাস 35, তাহলে x প্লাস ওয়াই সমান 25 হয়ে যাচ্ছে, তাই তো? কোন অপশনটা? অপশন বি, x প্লাস ওয়াই সমান 25। অপশন বি, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 25, এইটা আসছে। ঠিক আছে, দেখো আগের দাগের গুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাবো 2 এর দাগে। 2 এর দাগের 1 থেকে এখানে শূন্যস্থান প্রমাণের অঙ্ক আছে। একটি ব্যবসা এ ও বি এর মূলধনের অনুপাত 3:5, এ মূলধনের 60 টাকা পেলে বি পাবে ড্যাশ টাকা, বি পাবে আমরা x টাকা ধরে নিচ্ছি। তাহলে লভ্যাংশটা মূলধনের অনুপাতেই বণ্টিত হবে। তাহলে এর লাভ 60 টাকা, তাহলে মূলধনের অনুপাত 3:5, আর এ পাচ্ছে 60 টাকা, বি পাচ্ছে আমরা হচ্ছে x টাকা, তাই তো? আচ্ছা, এ পেলে 60 টাকা, বি x টাকা ধরে নিচ্ছি। তাহলে 3x ইজ ইকুয়াল টু 60 ইন্টু 5, তাহলে x ইজ ইকুয়াল টু 60 ইন্টু 5 বাই 3, 3 গুণি 60, তাহলে x ইজ ইকুয়াল টু 5 গুণি 100 টাকা। ঠিক আছে, তাহলে এ যদি পায় 60 টাকা, বি পাবে 100 টাকা, শূন্যস্থানে 100 হয়ে যাবে, 100। 2 এরটা। আচ্ছা 2 মাইনাস রুট 3 এর অনুবন্ধী করণী, 2 মাইনাস রুট 3 অনুবন্ধী করণী কত হবে? 1 বাই 2 মাইনাস রুট 3। তাহলে 1 বাই 2 মাইনাস রুট 3 এটাকে আমরা কনজুগেশন করে নিই, এটা 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করে নিই। ঠিক আছে, তাহলে এইটা 2 মাইনাস রুট 3 ইন্টু 2 প্লাস রুট 3, এটা হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3। তো এটা 2 স্কোয়ার, এ প্লাস বি এর মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা রুট 3 স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3 বাই 4, আর রুট 3 স্কোয়ার 3, তার মানে 2 প্লাস রুট 3 বাই 1, তার মানে 2 প্লাস রুট 3 হয়ে যাচ্ছে। তাহলে এইটা থেকে এইটা চলে আসছে। তাহলে এর অনুবন্ধী করণী কত? রুটের আগে সাইনটা চেঞ্জ হবে, 2 মাইনাস রুট 3, এইটা হয়ে যাচ্ছে। তাহলে এর অনুবন্ধী করণী কত হয়ে যাচ্ছে? যেটা 2 মাইনাস রুট 3 হয়ে যাচ্ছে। 2 প্লাস এইটা আলটিমেটলি চলে আসছে 2 প্লাস রুট 3, এর অনুবন্ধী করণী 2 মাইনাস রুট 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো। দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতি। অনুরূপ বাহুগুলি সমানুপাতি হতে হবে, শূন্যস্থানে অনুরূপ। ঠিক আছে, ড্যাশ বাহুগুলি দেওয়া আছে, তাহলে শূন্যস্থানে অনুরূপ লিখবে, অনুরূপ। 4, একটি নিরেট গোলকের তল সংখ্যা ড্যাশ, একটা গোলক নিরেট গোলকের তল সংখ্যা, নিরেট গোলক তো এইটা যদি নিরেট গোলক হয় এইরকম, তাহলে এইটা একটা সমতল হয়ে যাবে যেহেতু নিরেট, আর একটা বক্রতা এইটা একটা তল হয়ে যাচ্ছে। তার মানে নিরেট গোলক যেহেতু,
একটি নিরেট গোলকের এখানে তল সংখ্যা এটা দুটি হবে, এইটা একটা তল আর এইটা একটা তল, এখানে 2 হবে কিন্তু 5। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে 45 ডিগ্রি ড্যাশ, তখন একটি স্তম্ভের দৈর্ঘ্য, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম। আচ্ছা 45 ডিগ্রি বলছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, এই যখন 45 ডিগ্রি থাকে তখন এই স্তম্ভের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান হয়। এবার বলছে যখন, কারণ tan 45 1 লম্ব বাই ভূমি কেন সমান হয়, এটা এবি সি, এটা 45 ডিগ্রি যদি হয় তাহলে tan 45 মানে লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি, tan 45 1 এবি বাই বিসি, তাহলে এবি সমান বিসি হয়ে গেল। এই কারণে tan 45 এর বেলায় tan 45 এর ক্ষেত্রে লম্ব আর ভূমি সমান হয়, ঠিক আছে। এবার কোণের মানটা যত বাড়তে থাকে ছায়া কমতে থাকে, এখানে কি বলেছে, তাহলে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি বেশি, তখন একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম, তাহলে শূন্যস্থানে বেশি হতে হবে, বেশি হলে সেটা কম হবে। বেশি হলে 45 ডিগ্রির যেই বেশি হয়ে যাবে ছায়া দৈর্ঘ্য কমে যাবে, স্তম্ভের দৈর্ঘ্য হচ্ছে, কারণ যখন সূর্যের উন্নতি, সূর্য যখন ঠিক মাথার সোজা থাকে যত উঠতে থাকে ছায়া দৈর্ঘ্য তত ছোট হতে থাকে, আমরা দিনের বেলা দেখেছি। আচ্ছা 6টা, গড় মধ্যমা সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার সূচক, কেন্দ্রীয় প্রবণতার সূচক, কেন্দ্রীয় প্রবণতার সূচক। আচ্ছা আমরা 4এরটা একবার যাচ্ছি, 4এরটা, এটা অর্ধগোলকের ছবি এঁকেছি আমরা, এটা অর্ধগোলকের ছবি এঁকেছিলাম। এখানে বলেছে একটি নিরেট গোলকের তল সংখ্যা, গোলকের তল সংখ্যা একটি হবে, একটি গোলকের তল সংখ্যা একটি হয়, গোলকের তল সংখ্যা, এইটা একটা গোলক, এই গোলকের তল সংখ্যা একটি, গোলকের ক্ষেত্রে একটি তলই হবে, আমরা ছবিটা এঁকেছিলাম অর্ধগোলকের, গোলকের তল সংখ্যা একটি, ঠিক আছে। দেখো তাহলে 1 এর দাগে 2 এর দাগের কমপ্লিট হয়ে গেল, 3 এর দাগে যাবো। তিনের দাগের 1-এর সত্য মিথ্যা। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। আচ্ছা 10% হারে 100 টাকার পিআরটি 1 বছরের সরল সুদ কত, এটা কেটে গিয়ে 10 টাকা হয়ে যাচ্ছে সরল সুদটা। চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে 10% হারে, আচ্ছা এখানে 10% হারে 1 বছর 100 টাকার 1 বছর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। কষার দরকারই নেই, কারণ প্রথম বছরের শেষে সুদের হার যখন বার্ষিক 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই হয়, ঠিক আছে, কোনো পার্থক্য হয় না। এখানে 1 টাকা পার্থক্য বলে দিয়েছে, তাই এটা মিথ্যা। 2-এরটা। আচ্ছা AB is to C square, BC is to A square, CA is to B square এর যৌগিক অনুপাত 1:1। তাহলে দেখো AB is to C square, AB BC is to A square আর AC is to B square, এদের যৌগিক অনুপাত এখানে হয়ে যাচ্ছে AB BC into AC is to, এখানে C square A square B square, এইখানটা দেখো হয়ে যাচ্ছে A square B square C square is to, এইখানেও A square B square C square, তার মানে 1:1 হয়ে যাচ্ছে, এটাই বলা আছে, তার মানে এটা সত্য হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাই বলা আছে এখানে AB BC আর AC। হ্যাঁ নেক্সট দেখো 3-এরটা। 3-এর বলা আছে যে একটি বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু P, বৃত্তের স্পর্শক P বিন্দুগামী হবে। আচ্ছা বৃত্তের ভেতরে একটা বিন্দু, বৃত্তের অন্তঃস্থ, এখানে যদি একটা P বিন্দু হয় কোনো স্পর্শকে এই বিন্দুগামী হতে পারে না, এই বিন্দুগামী হলে সেটা স্পর্শক হবে না, তাহলে এটা তখন ছেদক হয়ে যাচ্ছে বা জ্যা হয়ে যাচ্ছে, তাহলে এটা P বিন্দুগামী হবে বলেছে, তাই এটা মিথ্যা। 4-এরটা। 4-এর বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ ত্রিজ্যক উচ্চতা সর্বদা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। হ্যাঁ এটা একদম সঠিক বলেছে যে ব্যাসার্ধ উচ্চতা স্পর্শক এইরকম যে গঠন করছে একটি শঙ্কু, এর একটা শঙ্কু, এইটা উচ্চতাটা এইচটা এলটা আর ব্যাসার্ধটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয় এটা হয়, এটা সত্য, ঠিক আছে। এই ধরনের এইটা দিয়ে আমরা অনেক অঙ্ক করেছি, ঠিক আছে। আচ্ছা 5-এরটা। cos 0 cos 1 cos 2 ... cos 90 এর মান 1 বলে দিয়েছে। আচ্ছা cos 0 cos 1 cos 2 ... cos 90 cos 90। আচ্ছা cos 0 এর ভ্যালু 1, cos 1 থাকছে
cos 2 থাকছে, cos 3 থাকলো, cos 90 এর ভ্যালু 0, 0 পুরোটা গুণ হয়ে 0 এর সঙ্গে যে কোনো নাম্বার গুণ হলে 0 হয়ে যায়, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, কিন্তু বলা আছে এর ভ্যালু 1, 1 যেহেতু বলা আছে তাই এটা মিথ্যা। আচ্ছা 264 পেজ, 3 দাগের লাস্ট অঙ্ক, 3, 14, 18, 20, 5 এর মধ্যমা 18। 3, 14, 18, 20, 5, 5টা নাম্বার, তাহলে মধ্যমা একটা হবে, কিন্তু এই যেটা দেওয়া আছে সেইভাবে মাঝের সংখ্যাটা নয়, ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজিয়ে নেওয়ার পর, ঊর্ধ্বক্রমে সাজালে 3, 5, 14, 18, 20, তাহলে মাঝের সংখ্যা সাজানোর পর 14 হয়ে যাচ্ছে মাঝের সংখ্যা, তাই তো? আচ্ছা তাহলে মধ্যমা এখানে 14 আসছে, কিন্তু 18 বলা আছে, তাই এটা মিথ্যা। ঠিক আছে, মিথ্যা হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো, 4 দিকে চলে যাচ্ছে, 264 পেজ। আমরা এই ক্লাস দেওয়ার সাথে সাথে সাজেশন, মোটিভেশন ক্লাস চাচ্ছি, সেগুলো তোমরা খুব ভালোভাবে ফলো করো, তোমাদের অনেক কাজে লাগবে সেগুলো। 4 দাগের একটা, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার। আচ্ছা আসল সমান 400 টাকা, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সমান 441 টাকা, সময় সমান 2 বছর। আমরা ধরে নিচ্ছি, ধরি চক্রবৃদ্ধি সুদের হার, ধরছি চক্রবৃদ্ধি সুদের হার ইজ ইকুয়াল টু R%। ঠিক আছে, অতএব তাহলে শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, এটা দেওয়া আছে তার সঙ্গে সমান করব, শর্তানুসারে হয়ে যাচ্ছে 400 ইন্টু 1 প্লাস R/100, তারপরে 2 ইজ ইকুয়াল টু 441 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাঁ দিকের মানটা এইটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 441/400 হয়ে যাচ্ছে, বা 1 প্লাস R/100, তারপরে 2, এইটা হচ্ছে 441 21 স্কোয়ার, আর 400 হচ্ছে 20 স্কোয়ার। এইটা উভয় দিক থেকে যদি আমরা স্কোয়ারটা সরিয়ে দিই, হয়ে যাচ্ছে 1 প্লাস R/100 ইজ ইকুয়াল টু 21/20, বা R/100 সমান হয়ে যাচ্ছে 21/20 মাইনাস 1। ঠিক আছে, বা এখানে R/100 সমান 20 লসাগু, ঠিক আছে, 21 মাইনাস 20 হয়ে যাচ্ছে এটা, বা এটা কেটে গেলে 5 হয়ে যাচ্ছে, বা এখানে হয়ে যাচ্ছে R/5 ইজ ইকুয়াল টু 1, বিয়োগ গেলে 1 হচ্ছে, বা R ইজ ইকুয়াল টু 5। অতএব চক্রবৃদ্ধি সুদের হার, অ্যান্সারটা লিখবে যে চক্রবৃদ্ধি সুদের হার ইজ ইকুয়াল টু 5%। ঠিক আছে, এটা আছে দেখো। তোমাদের মাধ্যমিকের ম্যাথ এক্সাম হয়ে গেলেই, যেদিন ম্যাথ এক্সাম হবে তার সাথে সাথে আমরা ম্যাথ কোশ্চেনের সলিউশনটা দিয়ে দেবো, তোমরা আমাদের দেখে নিতে পারবে যে তোমাদের কোশ্চেন কতটা কি ঠিক হয়েছে, কতগুলো ঠিক হয়েছে, সমস্ত কিছু মিলিয়ে নিতে পারবে, মোটামুটি কত নাম্বার পাচ্ছ সেটা একটা আন্দাজ হয়ে যাবে আমাদের কোশ্চেনের সলিউশন দেখে। ঠিক আছে, তোমরা নিজেরা পরীক্ষা দিয়ে একটা আন্দাজ করতে পারবে, তাও আমরা এখানে এক্সাক্ট সলিউশনটা প্রত্যেকটা করে দেবো। আচ্ছা, কোন আসল 2 এর অঙ্ক তার 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত 5:6 বার্ষিক সরল সুদের হার। আচ্ছা আসল ও 5 বছরের, আসল ও 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত, সবৃদ্ধিমূলের অনুপাত সমান 5:6। ঠিক আছে, ধরছি আসল, ধরি আসল ইজ ইকুয়াল টু 5x টাকা এবং সবৃদ্ধিমূল সমান 6x টাকা। তাহলে সুদ কত, সুদ 6x টাকা মাইনাস 5x টাকা, সুদ হয়ে যাচ্ছে x টাকা। ঠিক আছে, আচ্ছা ধরছি সুদের হার, সুদের হারটাই চেয়েছে, ধরি সুদের হার ইজ ইকুয়াল টু R%। তাহলে আসল 5x টাকা, তাহলে 5x টাকার R% হারে 5 বছরের সুদ,
5 বছরের সুদ কত হচ্ছে, আসল হচ্ছে 5x, পি আর টি হচ্ছে 5 বছর বাই 100, এত টাকা হয়ে গেল সুদ। এইটা কেটে গিয়ে 20 হয়ে গেল, 5টা আবার 20 সঙ্গে কেটে গিয়ে 4 হয়ে যাচ্ছে এক্স আর বাই 4 টাকা। ঠিক আছে, এইটা আমরা ক্যালকুলেশনের সাহায্যে সুদটা নির্ণয় করলাম। এই সুদটা আবার যোগ বিয়োগের সাহায্যে আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে দুটো সুদ সমান, শর্ত অনুসারে এক্স আর বাই 4 ইজ ইকুয়াল টু এক্স। ঠিক আছে, তাহলে আর কত, এক্স ইন্টু 4 বাই এক্স, এক্স কেটে গেল, বা আর ইজ ইকুয়াল টু 4, আর ইজ ইকুয়াল টু 4 আসছে দেখো। তাহলে অ্যান্সার লিখবে যে বার্ষিক সরল সুদের হার 4%। অতএব বার্ষিক সরল সুদের হার 4%। ঠিক আছে, নেক্সট দেখো 3-এর দাগে, 4-এর দাগে 3, 4-এর দাগে 3 কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা কত। এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে অতএব আলফা প্লাস বিটা সমান কত হবে, -8/1, বা আলফা প্লাস বিটা সমান -8। ঠিক আছে, আর আলফা ইন্টু বিটা কত হবে, তাহলে 15/1, তাহলে আলফা বিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 15। ঠিক আছে, আচ্ছা এখানে এবার আলফা মাইনাস বিটা চেয়েছে। আমরা কি জানি যে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার সমান আলফা প্লাস বিটা তার স্কোয়ার, এটা মাইনাসের ফর্মুলা, তাহলে -4 আলফা বিটা দিতে হবে, বা আলফা মাইনাস বিটা, এটা ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলা এবার মানগুলো বসাচ্ছে, -8 তার স্কোয়ার -4 ইন্টু 15, বা আলফা মাইনাস বিটা স্কোয়ার 64 মাইনাস 4 15 60, বা আলফা মাইনাস বিটা স্কোয়ার সমান 4। অতএব আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু +-2 আসছে দেখো, আলফা মাইনাস বিটা এর মান +-2। হ্যাঁ, আলফা মাইনাস বিটার মান আসছে দেখো +-2 আসছে এখানে। তাহলে লিখে দেবে অতএব, আচ্ছা এখানে পজিটিভটা নিচ্ছে বড় মান মাইনাস ছোট মান, বা অতএব আলফা মাইনাস বিটা এর মান +-2। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 4-এরটা, দেয়া আছে 6 - 8x বাই x, 6 - 8x বাই x প্লাস 6 - 8y বাই y প্লাস 6 - 8z বাই z সমান কি দেয়া আছে, 0, তাই তো। এটা দেয়া আছে 1/x প্লাস 1/y প্লাস 1/z চেয়েছে। সেপারেটলি ভাগ করছি, 6/x মাইনাস 8x বাই x, 6/y মাইনাস 8y বাই y প্লাস 6/z মাইনাস 8z বাই z ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা x কাটলো, y কাটলো, z কাটলো, তাহলে 6/x প্লাস 6/y প্লাস 6/z, এখানে এই একটা 8, এই একটা 8, এই একটা 8, তিনটে 8, তাই তো। তাহলে 6/x প্লাস 6/y প্লাস 6/z, তিনটে 8 24, ডান দিকে নিয়ে চলে যাচ্ছে, 6 কমন নিচ্ছে, 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 24। তাহলে 6 দিয়ে উভয় দিকে ভাগ করলে, বা এই 6টাকে ওদিকে নিয়ে যাচ্ছে, এইভাবে ভাবলে কি হয়ে যাচ্ছে, 24 এদিকে গুণ আকারে আছে, ওদিকে ভাগ আকারে হয়ে যাবে, বা 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা লিখে দেবে যে অতএব 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান হয়ে যাচ্ছে 4। ঠিক আছে, দেখো 4 হলো। আচ্ছা নেক্সট দেখো 5-এর অঙ্কে যাবো এবার আমরা।
5 অঙ্ক বলছে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ, ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ, ঠিক আছে, এবিসি আর ডিএফ সদৃশ। আচ্ছা, কোণ এ 47 ডিগ্রি, কোণ ই, তাহলে আমরা দুটো ত্রিভুজ ছোট বড় আঁকছি। দেখো এটা মনে করো এবিসি, এটা সদৃশ, দেখতে একই রকম। এটা মনে করো ডিইএফ, ঠিক আছে। আচ্ছা, কোণ এ সমান কত বলেছে? কোণ এ, আচ্ছা আমরা কি জানি দেখো, সদৃশ ত্রিভুজের বাহুগুলি সমান হয়, অনুরূপ বাহুগুলি সমান এবং অনুরূপ কোণগুলি সমানুপাতে। তাহলে কোণ এ সমান 47, কোণ ই সমান 83, কোণ এ সমান 47, কোণ ই সমান 83 বলা আছে। অতএব কোণ এ ইজ ইকুয়াল টু কোণ ডি, এ কোণের সঙ্গে ডি কোণ সমান, ইজ ইকুয়াল টু 47, আর কোণ ই ইজ ইকুয়াল টু, ই কোণের সঙ্গে বি কোণ সমান, ই ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 83 হবে, ঠিক আছে। তাহলে দুটো ত্রিভুজেরই দুটো দুটো কোণ পেয়ে গেলাম। এবার কি চেয়েছে? সি কোণটা চেয়েছে। আচ্ছা, অতএব কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা এখানে কোণ এ 47 প্লাস কোণ বি এখান থেকে 83 প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 7 3 10 হাতে 130 ডিগ্রি, প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি, বা কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, বা কোণ সি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। অতএব কোণ সি এর মান অ্যান্সার লিখবে 50 ডিগ্রি, ঠিক আছে। কোণ সি এর মান হয়ে যাচ্ছে 50 ডিগ্রি। হলো 5-এরটা। নেক্সট দেখো 6 অঙ্ক। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এবি 3 সেমি আর বিসি 4 সেমি, বি বিন্দু থেকে এসি বাহুর ওপর বিডি লম্ব, তাহলে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। বি কোণটা 90 ডিগ্রি। দেখো এবিসি সমকোণী ত্রিভুজের, এটা সমকোণী ত্রিভুজ এ বি সি, বি কোণ 90 ডিগ্রি, বি থেকে এসি এর ওপর বিডি লম্ব, ঠিক আছে। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি, এবি 3 সেমি আর বিসি 4 সেমি, এবি সমান 3 সেমি আর বিসি সমান 4 সেমি, ঠিক আছে। আচ্ছা, বি বিন্দু থেকে এসি বাহুর ওপর বিডি লম্ব, বি বিন্দু থেকে এসি বাহুর ওপর বিডি লম্ব, ঠিক আছে। আচ্ছা, অতএব তাহলে দেখো এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু সমকোণী ত্রিভুজের কন্ডিশনটা কাজে লাগাচ্ছি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি কত 3 স্কোয়ার আর বিসি 4 স্কোয়ার, বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস 16, বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 আর 9 25, বা এসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5। অতএব এসি ইজ ইকুয়াল টু 5 হবে, পজিটিভটা গ্রাহ্য। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, ঠিক আছে। এখানে দেখো এইরকম কন্ডিশন হলে এই যে মূল ত্রিভুজটা এবিসিটা এই ছোট ছোট ত্রিভুজগুলোর সঙ্গে সদৃশ হয়, এবং এই ছোট দুটো ত্রিভুজও একে অপরের সঙ্গে সদৃশ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো কন্ডিশন একটা নিচ্ছি, হ্যাঁ। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি সদৃশ, যেহেতু সদৃশ, আচ্ছা, এবিসি এর বি কোণটা 90 ডিগ্রি, এর বিপরীত বাহু এসি, বাই এবিডি এর এই কোণটা 90 ডিগ্রি, বিপরীত বাহু এবি। আচ্ছা, বি কোণটা এ কোণটা উভয়েরই কমন কোণ, তাহলে বড় ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, আর ছোট ত্রিভুজের বিডি, বা এসি হয়ে যাচ্ছে 5 সেমি, এবি 3, বিসি 4, বিডিটা অজানা, বা 5 ইন্টু বিডি সমান 3 4 12, বা বিডি ইজ ইকুয়াল টু 12/5, বা বিডি সমান ভাগ করলে 5 2 10, 20, 5 4 20, 2.4,
বিডি বাহু দৈর্ঘ্য 2.4 সেমি। তাহলে অ্যান্সারটা লিখে দেবে যে বিডি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো, বিডি বাহু দৈর্ঘ্য 2.4 সেমি। প্রত্যেকটা অঙ্কের শেষে পূর্ণ বাক্যে এইভাবে অ্যান্সারটা লিখবে প্রত্যেকটা অঙ্কের। 7 দেখো, সাতের বলছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি 8 সেমি, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? এটা একটা বৃত্ত 5 সেমি ব্যাসার্ধ, একটা জ্যায়ের দৈর্ঘ্য একটা হচ্ছে 6 সেমি আর একটা 8 সেমি। এরা একই দিকে হতে পারে আবার বিপরীত দিকেও হতে পারে, সেটা কিছু বলা নেই কিন্তু, ঠিক আছে? একই দিকেও হতে পারে আবার বিপরীত দিকেও হতে পারে না, বলা আছে দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি, এদের মধ্যে দূরত্ব কত, কিছু মেনশন করা নেই। একই দিকে না বিপরীত দিকে কিছু মেনশন করা নেই এখানে। আচ্ছা, তাহলে দেখো এটা আমরা মনে করছি ও কেন্দ্র, ও কেন্দ্র, এটা এ বি, একটা সিডি, এখান থেকে লম্ব এর উপর, এটা মনে করো পি, এখানে কিউ। এইটা একটা চিত্র হতে পারে। আর যদি বিপরীত দিকে হয়, এইটা মনে করো 8 সেমিটা আর এইটা মনে করো 6 সেমিটা, যদি বিপরীত দিকে হয় তখন এইটা এ বি আর এইটা সিডি, আবারও লম্ব মনে করো নামটা একই রাখছি, এর উপর পি এর উপর কিউ, এটা যোগ করতে হচ্ছে, এটা যোগ করতে হচ্ছে, এখানে এইটাকে যোগ করতে হবে, এখানে এইটাকে যোগ করতে হবে। আমরা দুটো ক্ষেত্রে দুটো জায়গার কেন্দ্র থেকে দূরত্ব বের করছি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান 5 সেমি। হ্যাঁ, ধরি আমরা যেভাবে লিখছি দুটো যেভাবে করতে পারবে, ঠিক আছে? উজ্জ্ব রেখে লিখছি। আচ্ছা, এ বি একদম শেষে লিখে দেবো একই দিকে হলে কি হবে, বিপরীত দিকে হলে কি হবে। ধরি এ বি জ্যা সমান 8 সেমি, তাহলে ওপি লম্ব এ বি, অতএব এপি সমান বিপি সমান 8/2 সেমি সমান 4 সেমি। আর ও কিউ লম্ব সিডি, অতএব সিকিউ ইজ ইকুয়াল টু ডিকিউ ইজ ইকুয়াল টু 6/2 সেমি সমান 3 সেমি। আচ্ছা, ত্রিভুজ দেখো এইখানেও এওপি, এইখানেও এওপি, ঠিক আছে? এওপি থেকে পাই। আচ্ছা, এটা ও, ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও স্কোয়ার, ঠিক আছে? ওপিটা অজানা। আচ্ছা, এপি কত? এপি 4, এটা 5, বা ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার 25 মাইনাস 4 স্কোয়ার 16, বা ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, বা ওপি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3, বর্গমূল করা হয়েছে, তাহলে ওপি সমান 3, তাহলে ওপি বাহু দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 3 সেমি। এবার দেখো ইউপি আর ত্রিভুজ সিও কিউ থেকে পাই, সিও কিউ থেকে পাই, সিও কিউ, এখানেও সিও কিউ, এখানেও সিও কিউ কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার, ও কিউ প্লাস সি কিউ, এটা কিউ, হ্যাঁ, সমান ও সি স্কোয়ার। আচ্ছা, ও কিউটা অজানা, প্লাস সি কিউ কত? 3, এটা 5 ওসিটা, বা ও কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 9, বা ও কিউ স্কোয়ার সমান 16, বা ও কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4, অতএব ও কিউ সমান 4, ঠিক আছে? আচ্ছা, এবার লিখবে যে এখানে ওপির দৈর্ঘ্য, ওপি সমান হয়ে যাচ্ছে 3 সেমি আর ও কিউ সমান 4 সেমি। আচ্ছা, জ্যা দুটি কেন্দ্রের বিপরীত দিকে হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব মানে এইটা বিপরীত দিকে, দূরত্বটা হচ্ছে পি কিউ সমান ওপি প্লাস ও কিউ, সমান ওপিটা কত? ওপি 3 সেমি প্লাস ও কিউ 4 সেমি, তখন হয়ে গেল 7 সেমি, ঠিক আছে? আচ্ছা, আর জ্যা দুটি কেন্দ্রের একই দিকে হলে, মানে এই কন্ডিশনটা যদি প্রথম কন্ডিশনটা হয়, এই উত্তরটা এলো সেকেন্ড কন্ডিশনের,
আর প্রথম কন্ডিশনটা, যা দুটি কেন্দ্রের একই দিকে হলে যা দুটির মধ্যে দূরত্ব তখন দূরত্ব কোনটা? তখন দূরত্ব পি কিউ হচ্ছে, তখন দূরত্ব পি কিউ দূরত্ব সমান ও কিউ মাইনাস ওপি হবে। ও কিউ হয়ে যাচ্ছে 4 সেমি, ও কিউ 4 সেমি মাইনাস ওপি 3 সেমি, এই যে ওপি 3 সেমি আর ও কিউ এখানে 4 সেমি আসছে, সমান 1 সেমি তখন। ঠিক আছে, এই দুটো অ্যান্সার। এই প্রসেসটা ভালো করে রাখবে। এই টাইপের অঙ্ক কিন্তু এই প্রথম সলভ হলো। তো এই টাইপের অঙ্ক আমরা এবিটিএতে আগেও করে নিই, এছাড়া পর্ষদ সম্পূর্ণ সলিউশন আমরা করেছি, পর্ষদেও এই জাতীয় অঙ্ক ছিল না, মানে এই একই দিকে বিপরীত দিকে থাকার কন্ডিশনটা ছিল না। 8এরটা, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে 2 tan স্কয়ার থিটা প্লাস 18 cot স্কয়ার থিটা সর্বনিম্ন মান। 2 tan স্কয়ার থিটা প্লাস 18 cot স্কয়ার থিটা, দুটো থেকে 2 কমন নিয়ে নাও, হয়ে যাচ্ছে সহজ অঙ্ক এটা, প্লাস 9 cot স্কয়ার থিটা, 2 কমন, এইটা হয়ে যাচ্ছে tan থিটা হোল স্কয়ার আর 3 cot থিটা হোল স্কয়ার। এর মান যত ছোটই হোক, যত কমই হোক, এই যে যেহেতু কোনো কিছুর বর্গ সবচেয়ে কম 0 হতে পারে, তার চেয়ে কম হবে না, ঋণাত্মক মান হতেই পারে না, ঠিক আছে, যেহেতু বর্গ। তাহলে হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 2 ইন্টু, এটাকে লিখছি tan থিটা, যেহেতু পজিটিভ মান আমরা ব্যাখ্যা করলাম কি কারণে, বর্গ তাই, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab 2 tan থিটা ইন্টু 3 cot থিটা। ঠিক আছে, তাহলে এই রাশিটির সর্বনিম্ন মানের জন্য রাশিটির সর্বনিম্ন মান হবে যদি tan থিটা মাইনাস 3 cot থিটা তার স্কয়ার সমান 0 হয়। এইটা 0 হলে তখন সর্বনিম্ন হবে। ঠিক আছে, এর মান আবার বেশি হলে অনেক বেশিও হবে। ঠিক আছে, তাহলে তখন হয়ে যাচ্ছে কত? অতএব সর্বনিম্ন মান সমান 2 ইন্টু এটা 0 প্লাস 2 ইন্টু tan থিটা ইন্টু 3 আর cot মানে 1 বাই tan থিটা। ঠিক আছে, এটা কেটে গেল, সমান 2 ইন্টু 0 প্লাস 6 সমান 12, সর্বনিম্ন মান 12 আসছে, দেখো। ঠিক আছে, এইটাই হচ্ছে সর্বনিম্ন মান। আচ্ছা, হলো 8-এর 9-এর, দেখো। নয়ের বলছে 2x ইজ ইকুয়াল টু 3 সাইন থিটা আর 5y ইজ ইকুয়াল টু 3 cos থিটা, সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করে x ও y এর মধ্যে সম্পর্ক নিরূপণ করতে বলেছে। ঠিক আছে, 9 বলা আছে 2x ইজ ইকুয়াল টু 3 সাইন থিটা, 5y ইজ ইকুয়াল টু 3 cos থিটা। 2x ইজ ইকুয়াল টু 3 সাইন থিটা, তাহলে বা সাইন থিটা সমান কত হয়ে যাচ্ছে? 2x বাই 3, আর বলা আছে 5y ইজ ইকুয়াল টু 3 cos থিটা, 5y ইজ ইকুয়াল টু 3 cos থিটা, তাহলে cos থিটা সমান হয়ে যাচ্ছে 5y বাই 3। ঠিক আছে, আচ্ছা, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন থিটার ভ্যালু এইটা, তার মানে 2x বাই 3 তার স্কোয়ার প্লাস cos থিটার ভ্যালু এইটা, এই যে 5y বাই 3 তার স্কোয়ার সমান 1, বা এটা হয়ে যাচ্ছে 4x স্কোয়ার বাই 9 প্লাস 25y স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, ভগ্নাংশের আকারে আমরা রাখবো না, 9 দিয়ে উভয় দিকে গুণ করে দিচ্ছি, তাহলে এই দুটো 9 কেটে যাবে। 9 দিয়ে একে গুণ করলে এদিকে গুণ হচ্ছে, মানে দুটো টার্মের সঙ্গে গুণ হবে, তাই তো? হয়ে যাচ্ছে 4x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইজ ইকুয়াল টু, তার মানে 9 একে ডান দিকে 9 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলেছে? x ও y এর মধ্যে সম্পর্ক থিটা অপনয়ন করে, তাহলে থিটা অপনয়ন করে x ও y এর মধ্যে সম্পর্কটি হলো, আনসার লিখে দেবে বা এইভাবে, অতএব x ও y এর মধ্যে তন্তস্ব সম্পর্কটি হলো 4x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 আসছে। ঠিক আছে, দেখে নাও এটা। নেক্সট দেখো, 10-এর দিকে যাচ্ছে।
10 দাগের বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ কত। আচ্ছা, ধরি অর্ধগোলকের ভূমির ধরে নিচ্ছি অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ সমান আর একক ধরছি, ঠিক আছে। আচ্ছা, আর একক ধরছি, বলছে সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তনের সাংখ্যমান সমান, ঠিক আছে। তাহলে শর্তানুসারে একবারে আমরা শর্তানুসারে লিখে দিচ্ছি। শর্তানুসারে কি হয়ে যাবে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের হয় 3 পাই আর স্কোয়ার, তাই তো। 3 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু সমগ্রতলের ক্ষেত্রফল তার আয়তনের সঙ্গে সমান, অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব, ঠিক আছে। পাই আর স্কোয়ার কেটে দিলে এদিকে পড়ে থাকছে 3 আর এদিকে পড়ে থাকছে 2/3 আর, তাই তো। কোনাকুনি গুণ করলে 2r ইজ ইকুয়াল টু 3 3 কে 9, বা r ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9/2, বা r ইজ ইকুয়াল টু 4.5, ঠিক আছে। অতএব হয়ে যাচ্ছে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ 4.5 একক। এবার যদি সেমি থাকে সেমি লিখবে, মিটার থাকে মিটার লিখবে, যেটা একক থাকে সেটা লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট দেখো। এগারোটা বলছে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস বলা আছে, তির্যক উচ্চতা 5 সেমি বলা আছে, উচ্চতা কত। আচ্ছা, এইটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস সমান কত। লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 6 সেমি, ভূমির ব্যাস 6 সেমি। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান 6/2 সেমি সমান 3 সেমি, তাই তো। তার মানে এইটা 3, দুদিকটায় 3 3 করে, তাই তো। এই দিকটা 3, ওদিকটা 3। আচ্ছা, শঙ্কুর উচ্চতা কত। আচ্ছা, শঙ্কুর তির্যক উচ্চতা বলা আছে, তির্যক উচ্চতা মানে এইটা, তাহলে এইটা 5 বলা আছে, উচ্চতা চেয়েছে। শঙ্কুর তির্যক উচ্চতা সমান 5 সেমি। আচ্ছা, ধরি শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু 8 সেমি, তাই তো। তাহলে শর্তানুসারে এই যে উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার, এইটা মিলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ গঠন করে, উচ্চতা তির্যক উচ্চতা ব্যাসার্ধ সমকোণী ত্রিভুজ গঠন করে, তার এই যে অতিভুজ কোণটা হয় তির্যক উচ্চতাটা, তাহলে তির্যক উচ্চতা স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এই যে উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার সমান তির্যক উচ্চতা স্কোয়ার, এটা 5 এই স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 25, বা এই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 9, বা এই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, বা এইচ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4। অতএব এইচ ইজ ইকুয়াল টু 4। তাহলে শঙ্কুর উচ্চতা 4 সেমি একক আছে। তাহলে শঙ্কুর উচ্চতা কত হয়ে যাচ্ছে, অতএব শঙ্কুর উচ্চতা হয়ে যাচ্ছে এখানে 4 সেমি, ঠিক আছে। শঙ্কুর উচ্চতা 4 সেমি। নেক্সট দেখো, লাস্ট 264 পেজে যে শর্ট কোশ্চেন আমরা সলভ করছি তার লাস্ট অঙ্ক এই পেজের। আচ্ছা, পরিসংখ্যা বিভাজনের গড় x বার সমান 8.1। এই অঙ্কটা আমরা অনেকবার সলভ করেছি। পরিসংখ্যা
বিভাজনের গড় এক্স বার সমান 8.1, তাই তো? আচ্ছা, সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k। সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k। সামেশন অফ এফ আই সমান কত? 20। তাহলে আমরা কি জানি? আমরা জানি কে এর মান চাইছে এখানে। আমরা জানি যে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই সমান এক্স বার, তাই তো? সামেশন অফ এফ আই এক্স আই মানে 132 প্লাস 5k বাই 20 ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে 8.1, ঠিক আছে? তাহলে 132 প্লাস 5k বাই 20 এইটা এইভাবে কেটে দাও, 10 একে 10, 10 গুণে 20, তারপরে কোনাকুনি গুণ করে দাও। এইভাবে গুণ করলে 1 ইন্টু এই পুরো মানটা, তাহলে 132 প্লাস 5kই থাকছে, আর 81 ইন্টু 2 162 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 5k ইজ ইকুয়াল টু 162 মাইনাস 132, বা 5k ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে 30, তাই তো? বা k ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 30 বাই 5, বা k ইজ ইকুয়াল টু 6। অতএব k এর মান 6 চলে আসছে। k এর মান কত? 6, ঠিক আছে? দেখো, তাহলে এর সাথে সাথে আমাদের 264 পেজে ম্যাথের যে কোশ্চেন সেট ছিল কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে। এর পরের ক্লাসে আমরা 264 আগের পেজ, যেটা এর আগের পেজ আছে 238 পেজে ম্যাথের কোশ্চেন সেট আছে। তো এবিটিএ টেস্ট পেপারে 238 পেজের ম্যাথের কোশ্চেন সেটের সলিউশন করবো, ঠিক আছে? আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।